বিভিন্ন বিষয়ে বেশিরভাগই বাংলাদেশ সম্বন্ধে ইন্ডিয়ান ইস্ট পাকিস্তান, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি, তারপর দেশের সামগ্রিক বাংলাদেশের উপর ইস্ট পাকিস্তান এবং পাকিস্তানের যে শোষণ, আর তার দেশে অত্যন্ত অগাধ গভীর সেটা আপনারা অনেকে জানেন। কয়েকজন বক্তা বলে গেছিল আন্দোলনে অংশগ্রহণ করে সে কারাবন্দী হয়েছিল। সেই থেকে তাদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয়, এবং সেটা পরবর্তী জীবনে যতদিন আমি বেঁচে ছিল সেটা ছিল। এরপরে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটু ইউরোপে ভ্রমণ করতে যাব। আমি নুরুল কাদের, মনোয়ার ইসলাম, আমার স্ত্রী শুধু আমরা প্ল্যান করলাম যে আমরা গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় 5 থেকে 6 সপ্তাহ আমরা কয়েকটা দেশ ঘুরে বেড়াবো। নুরুল আমিনকে প্রস্তাব দিলাম, সেই হিসাব টিসাব বসে সে বলল যে আমি একটা গাড়ি নিব মনে করছি, আমার ওখানে ইউরোপ সফরে গেলে আমার গাড়িটা নেওয়া হবে না। তো এই অবস্থায় সে গেল না, আমরা গেলাম, আমরা ঘুরে ফিরে আসলাম। জুন মাসে বোধহয় আমরা জুলাই মাসে আমরা দেশে ফিরে আসলাম 1959 সাল। সে ডেপুটি সেক্রেটারি হিসাবে আমার যতটুকু মনে পড়ে ফাইন্যান্স অথবা এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেল। আমি ইন্ডিয়ান ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সচিব হিসাবে। তারপরে 1969 সালের মাঝামাঝি দিক দিয়ে আসে ডিসি বরিশালে যায়, আমি ডিসি টাঙ্গাইল হয়ে যাই। তারপরে খুব একটা বেশি যোগাযোগ হয়নি। অসহযোগ আন্দোলন যখন আরম্ভ হল খুব কিছু তখন হয়নি। মাঝে মধ্যে ঢাকায় একটা যোগাযোগ করার চেষ্টা করতাম। টাঙ্গাইল থেকে আমি খবর পেলাম যে ইলেকশনে, আমার মনে পরে 1970 সালে ইলেকশনের পরে তাকে ঢাকায় পাবলিকে দেওয়া হয়েছে। আমি কথা প্রসঙ্গে কয়েকজনের সাথে দেখা হলো, 2-1 আর্মি অফিসারের সাথে আমার সাথে দেখা হলো। একটা হঠাৎ এই সময় একটু বুদ্ধি করার কারণ, তখন তারা বললো যে সে তোফায়েল সাহেবের গেছিল, সেজন্য তাকে মনে করতে যে সে আমেরিকা এই মনে আর্মি ইন্টেলিজেন্স থেকে তার এগেইনস্টে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তাকে ঢাকায় বদলি করা। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নুরুল আমিনের সাথে আমার দেখার সুযোগ হয়নি। ওই সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে আসছিল, আমি টাঙ্গাইলে ছিলাম, আমার যুবক তখন ছিল। যখন পাকিস্তান আর্মি গুলি করতে করতে টাঙ্গাইল শহরে ঢুকলো, তখন আমরা কয়েকজন মিলে একসাথে খন্দকার আসাদুজ্জামান, আমি, আমার স্ত্রী, চিন্তা মনে হয় যে আবার ফিরে আসতে আমাদের অনেক আনন্দ লাগতো, কিন্তু সে সুযোগ তো হবে না। তো আমার মনে একটা ক্ষোভ, আমি এই ক্ষোভটা আমি দেখি সবাইকে স্বীকৃতি পায়, তো তৈরি আমাদের বুদ্ধিজীবী, সাংবাদিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদেরকে প্রায় আমি দেখি তাদের পত্রিকাতে তাদের ছবি উঠে স্মরণ করা হয়, করা হয়। কিন্তু যারা বিগেস্ট সার্ভিস টু দি কান্ট্রি দিয়েছে, আমি এটা বলতে পারি যে খন্দকার আসাদুজ্জামান, he gave the leadership to Tangai, he formed the Sangram Coalition, he released the Mukti Bahini, Kader Siddiqui and Lokesh Siddiqui worked under him, under his guidance. The Mukti Bahini was organized under him. And when Pakistan Army came, his house was first dynamited. It was destroyed. Nurul Kader Khan, you have heard about him, you know about his valor, how he left for India from Pabna. Shamsuddin, Shamsullah Khan, the courageous, even I the Kudratila, he saved many lives because he could talk to the Pakistan Army people, and he made it in the case of many people who are under Pakistan custody. Not really talk, but I think peace and misunderstanding. We remember all these people. তাদের স্মৃতি উদ্দেশ্যে আমি মনে করি আমাদের কিছু করা দরকার, প্রত্যেকের কিছু করা দরকার। নুরুল আমিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসে শুধু তাকে নয়, তার সাথে সাথে আমাদের অন্যান্য যারা প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য দেশের সাথে আমাদের
স্মরণ করা উচিত, আমাদের দেশ তাদের স্মরণ করা উচিত। কিছু তো আমার মনে হয় মিড 70s আমরা একটা ইনিশিয়েটিভ দিয়েছিলাম। আমার মনে হয় আসাদুল্লাহ ছিল, আমি ছিলাম, আমাদের অনেক বন্ধু ছিল, সাদাত ছিল। তখন একটা বলা হচ্ছিল যে এটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের সাথে নেওয়া হবে, তাদের নামে রাস্তা করা হবে, কি করা হবে, সেটা আর পাইনি আর কি, সেই ইনিশিয়েটিভটা পাইনি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, অনেক বক্তা আছে। আমি শহীদুল আমি মুক্তিযোদ্ধা শহীদুল আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের সদস্যবৃন্দ আমি অন্যান্য যারা আছে, জেনারেল ফারুক, ব্রিগেডিয়ার জেনারেল ফারুক, এদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আর নুরুল একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হইল ব্রিগেডিয়ার ফারুক বললো যে মানে তার জামাইয়ের কাছে শুনছে এসে খালেক মিরপুরের যে সাংসদ, প্রাক্তন সাংসদ, তার সাথে আমার অনেক দিনই করেছে। তাকেও যে অনেক কিছু মুক্তিযুদ্ধের পরে তারা পাইছে, তার সাথে আমার একদিন কথা হচ্ছিল। সে জানে যে নুরুল আমিন আমরা সমসাময়িক একই হয়েছে। সে বললো যে সে যে ক্যাম্পে ছিল আমাকে সেখানে নিয়ে গেছিল, সে নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, তাকে খুব মানে টেন্স এবং একটু সন্ত্রস্ত মনে হয়েছিল, বিষণ্ণ মুখে। মগরিবের নামাজ পড়ার পরে তাকে কিছু দোয়ান এসে তাকে ডেকে নিয়ে গেছে। তারপরে এটা লাস্ট করে আই থিঙ্ক ইট ইজ দ্য লাস্ট ইয়ার। খালেকের নিজের মুখের কথা আমার কাছে বলা। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে এতক্ষণ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য শুধু ধন্যবাদ তাদের সবাইকে। আর আমি আবার শহীদ নুরুল আমিনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই যে আজকে স্মৃতিসভাটা আয়োজন করার জন্য। সঙ্গে আমার যোগাযোগ ছিল ত্রিমাত্রিক। আমরা সহপাঠী ছিলাম, বন্ধু ছিলাম, তারপরে আমরা সহকর্মী হলাম। পরবর্তী জীবনে আমরা আত্মীয়। 1952 সাল থেকে তার সঙ্গে পরিচয়, একসঙ্গে আমরা করেছি। এবং একটা কথা আমি বলতে চাই যে নুরুল আমিন আমাদের সাধারণের মধ্যে একজন হয়েও তার মধ্যে একটা বিপ্লবী ব্যক্তিত্ব ছিল, সেটা প্রথম থেকে বোঝা যেত। সেক্ষেত্রে এই যে আপনারা কাহিনী শুনে করেছে, একটা কোনো একটা মুহূর্তে সে বীরত্ব দেখাবার জন্য আকস্মিক তার বীরত্ব প্রকাশ হয়নি। প্রত্যেকটি মুহূর্ত সে বুঝে শুনে যুদ্ধ করেছে এবং তাকে যে শাহাদাত বরণ করানো হয়েছে একটা প্রিমেডিটেটেড একটা ব্যাপার ছিল এবং সে নদী স্বীকার করেনি। সেই যে তার ব্যক্তিত্ব স্ফুরণ, এটা কিন্তু কলেজ জীবনে আমরা দেখেছি। আমার মনে আছে আমি সাধারণ নির্বাচনে পদপ্রার্থী হয়েছিলাম, সে আমাকে সহায়তা করেছিল। একসঙ্গে আমরা পরে বিশ্ববিদ্যালয়ে এলাম। সে আইএসসি পাশ করে অনার্সে ভর্তি হতে চাই ইংরেজিতে। যখন আমি বললাম ইংরেজি তুমি কেন ভর্তি হবে, সায়েন্স ইংরেজি কাছে করে না, সায়েন্স আমি ভালো করতে পারবো না। তারপর আমার যে তিনি তো সায়েন্স থেকে অনার্স ইংরেজিতে, আমিও তো ইংরেজি। তারপরে ইংরেজি চলে গেলাম, আমি আলাদা হয়ে গেলাম। তারপরে পরবর্তী জীবনে আমরা সহকর্মী হলাম। সহকর্মী পর্যায়ে আমরা বিভিন্ন সময়ে কাছাকাছি থেকেছি এবং পরে যখন তার বিয়ে হলো তখন আমরা আত্মীয় হয়ে গেলাম। বস্তুত পক্ষে তার শ্বশুর বিচারপতি আব্দুস সোবহান চৌধুরী আমার সম্পর্কে আমার ভাই হতেন, কাজিন হতেন, কিন্তু আমার বাবার ঘনিষ্ঠতম বন্ধু তিনি ছিলেন। তারা একদম হরিহর আত্মা পাওয়া যেতে পারে এরকম ছিলেন। সকালে বিকেল ওদের সঙ্গে সবসময় দেখা হতো, আলাপ আলোচনা হতো এবং তারই সূত্রে সেই সুবাদে একটা পারিবারিক আত্মীয়তা। এমনকি ভাবি যিনি ছিলেন, ভাবিও কিন্তু আমাদের একজন আত্মীয় ছিলেন। সুতরাং সেদিক থেকে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। এবং তার সঙ্গে যখন বিয়ের কথা হলো, বিয়ে হলো, তখন সম্পর্কে আমি চাচা হয়ে গেলাম। তো সে বললো যে আমি তোমাকে চাচা ডাকবে বলে, হ্যাঁ আমি তোমাকে চাচা ডাকবো। তারপরে পরবর্তীকালে সে আমাকে চাচুই ডাকতো। কিন্তু আমাদের সেই বন্ধুত্ব ছিল। আমি এই জিনিস সবসময় লক্ষ্য করেছি যে সে কখনো কোনো বিষয়ে নথি স্বীকার করতো না। আপনার অসিত কুমার হল ওদের কাহিনী শুনেছেন, কোনো জীবন নেই। এবং সে বললো যে আমার একটা সভাপতির কথায়, এবং আসলে কিন্তু তখন একটা মতবিরোধিতা হয়ে এসে গিয়েছিল এবং সভা আমি যখন খুলনাতে ডেপুটি কমিশনার ছিলাম, আমি শুনেছি তখন সে বললো যে দেখো ওয়েদার ছিল, আমি একদম থামিয়ে দিলাম, ভালোই কাজ করেছো। বুঝলে অতিরিক্ত তারা তখন সামরিক প্রশাসক ওখানে ছিলেন, মার্শাল অফিসারদের সে মোটেই সমীহ করেছে। যখন তার ট্রান্সফার হয়ে গেল তখন এবং তার বাড়িতে উপস্থিত আছেন হারুন চৌধুরী। হারুন যখন চলে গেল ওই যুদ্ধে,
তখন এটা হয়ে গেল আমার আমার ভগ্নিপতি শহীদ কর্নেল হাই 31শে মার্চ শাহাদাত বরণ করলেন। তখন আপনার আমাদের বাড়ি ছিল 5 নম্বর রোডে, আমাদের ছিল 19 নম্বর রোডে বাড়ি। 5 নম্বর রোডে কেউই আসা যাওয়া করতেন না একেবারে। এবং কলকাতায় আমার মনে আছে 3-4 লোক মাত্র এসেছিলেন, কেউ আসতেন যাওয়া আসা হতো না। কিন্তু নুরুল আমিন আসতো এবং সে আসতো এবং এমনিতেই তার এবং তার শ্বশুর শাশুড়ি আর শাশুড়ি বা কিশোরকে নিয়ে গেল একটা ক্যাম্পে অন্তরীণ রাখলো। আমাদের বাড়িতে তখন তারা নজরবন্দি ছিল এবং একটা যোগাযোগ হলে একটা নজরবন্দি থাকতো। তখন আমাদের একজন বললেন যে ঠিক আছে, এই যোগাযোগটা হওয়া আমাদের সমীচীন হবে না। তারপরে আমার একটা মামাতো ভাই ছিল ক্যাপ্টেন শমশের মুবিন, সেও মুক্তিযোদ্ধা হয়ে গেল। তখন যোগাযোগ হয়ে যাবে, এটা এই যোগাযোগটা রাখা উচিত হতো না। তখন নুরুল আমিন কিন্তু সে অকুত হয়েছিল এবং তার সঙ্গে আমার তখন সবচেয়ে বেশি যোগাযোগ হয়ে গিয়েছিল। তারপরে সে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, তখনও আমার স্থির বিশ্বাস সে অত্যন্ত বীরদর্পে মৃত্যুকে বরণ করেছিল। আমি তো দেখেছি তাকে কোনো সময় নদী শিকার সে করতে চায়নি। সত্যকে সে সবসময় সত্য বলেই জানতো এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠার চেষ্টা করে গেছে। আমি সেজন্য বলতে চাইছি যে সে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। আপনার লক্ষ্য করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সে কখনো কিন্তু অস্বীকার করেনি এবং সে যে কোনো হঠাৎ করে কিছু করার জন্য কিছু করেছিল তাও কিন্তু নয়। আমি সে অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল এবং সে হাসি মুখে নম্র মুখে মৃদু ভাষণে সে কথা বলতো এবং কথার ভেতর দিয়ে তার দেশপ্রেম মানুষ প্রেম এটা তার প্রকাশ পেত। আমাদের আর একটা ছিল তার তিনসুকিয়া আসামে তার জন্ম ছিল, আমাদের শৈশব আসামে কেটেছে এবং সেই জন্য আরেকটি তার সঙ্গে একটা আমরা সম্পর্ক অনুভব করতাম। এবং মৃত্যু মানে তার দ্বিতীয়বার যাবার আগ পর্যন্ত কিন্তু সে যোগাযোগ রেখেছিল। কিন্তু একটা কথা সে বলতো সবসময় যে কারো কাছে যাবে, কারো স্বীকার করে যোগাযোগের চেষ্টা করবে এবং বলবে এটা করবো, সেটা সে করেনি। বরং তার মানে যে শাশুড়ি এবং শালিকা যারা ছিলেন অন্তর্নিরাবদ্ধ, তাদের মুক্তির জন্য সে চেষ্টা করে গেছে। সে জানে যে তখন এবং তখন খুব কম লোক সাহায্য করতো, সহায়তা করতো, কথাও বলতে চাইতেন না। তবুও নুরুল আমিন চেষ্টা করেছে, টেলিফোন করতো, এটা করতো, ওটা করতো, কিন্তু নিজের ব্যাপারে খোলাসা করার জন্য কখনো সে করে। কেউ তাকে এই অভিমত দিয়েছিলেন, উপদেশ দিয়ে তুমি যাও, তোমার এক্সপেরিমেন্ট করো, যেগুলো তুমি বক্তব্য দিতে এগুলো মানে ভালোভাবে দিয়েছি, সেগুলো আমি এক্সপ্লেন করবো কেন। বীরত্বের প্রকাশ তার অস্তিত্বের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম। আমার কাছে মনে হয় আজকে স্মরণ সভায় সেই বীরত্বের প্রকাশকে আমরা প্রমাণ জানাই, আমরা শ্রদ্ধা জানাই। Small proportions we just see and illegal measures like the perfect. তার এই ছোট্ট সময়ের ভেতরে আমরা একটা সুন্দর সুষম সুন্দর জীবনের বিকাশ সে যদি আরো বাঁচতে পারতো দীর্ঘকাল, তাহলে অত্যন্ত সুন্দর সার্থক তার হতে পারত। কিন্তু এই যে তার অকালে তার জীবনটা ঝরে গেল, আমি বলতে চাই তার পরিবার অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, তবু সেই তার মৃত্যুটা বিপদে যায়নি। তার আমরা আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু তারপরেও আমি এটা বলবো, যদি আমি সিভিল সার্ভিসের একজন কর্মী হিসেবে বলতে পারি, তার একজন সহকর্মী ছিলাম বলে আমরা তার সম্পর্কে গর্ব অনুভব করি। আজকে বলা হয়েছে কয়েকজনের কথা, কারো কারো নাম উচ্চারণ হয়েছে, কুদরতে লাহির কথা বলা হয়েছে, শামসুল্লাহ খান, শামসুদ্দিন, এরা শহীদ হয়েছিলেন। এবং আমার কাছে মনে হয় এরা যারা শহীদ হয়েছিলেন, যারা এভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের জন্য আমরা অতিরিক্ত ভাবে আর একটু স্মরণ করি, তাদের কথা আমরা মনে করি। এবং আমাদের অনেকের আত্মীয় স্বজনের গত হয়েছেন, আমরা যদি তাদের এভাবে স্মরণ করি, শ্রদ্ধাভরকে মনে করি, তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের দায়িত্বভার কিছুটা লাঘব হবে। আমার কাছে মনে হয় বরিশালে শহীদ এর স্মারকে একটা কোনো একটি প্রতিষ্ঠান পাওয়া উচিত। এবং আমি এটাও মনে করি অত্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, সেটা সামরিক বাহিনী হোক না বেসামরিক বাহিনী হোক, তাদের স্মরণে তাদের স্মৃতি রক্ষার্থে আমরা যতটুকু পারি, যেভাবে পারি আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। আজকে এই যে আয়োজন করা হয়েছে, তার জন্য আয়োজকরা আমাদের ধন্যবাদ রাখবো। আমরা এটাও ডিরেক্টরের সঙ্গে বলা হয়েছে যে আমরা অনেকেই এভাবে আয়োজন আগে করিনি, ভুল হয়েছে। আমাদের আত্মীয় পরিসরের মধ্যে হয়তো কোনো আলোচনা হয়েছে, যে হয়নি যে তা নয়, হয়েছে, কিন্তু এসব বড়সড় করে সভা সমিতি করা হয়নি। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এসব উচিত ছিল, কেননা এসব করলে
মায়ের সঙ্গে একত্র বোধ করেছিলেন এবং একটা অদ্ভুত আশ্চর্য সুন্দর অনুভূতি জেগে উঠেছিল সারা দেশে, সারা জাতিতে। ধন্যবাদ। আজকে আমরা এমন একজন মানুষের স্মৃতিচারণের জন্য উপস্থিত হয়েছি যাকে আমরা আমাদের গোষ্ঠী গর্বের ধর্ম করতে পারি, এবং এটা সত্য বহুকাল পরে হলেও যখন তার ভাই আমাকে কয়েকদিন আগে ফোনে বললেন যে আমরা তার স্মৃতিসভার ব্যবস্থা করছি, আপনি কি আসবেন, আমি বলেছি যে আমি অবশ্যই আসব, এবং এটা আমাদের জন্য গৌরবের একটা বিষয়। আমি বেশি কথা বলতে চাই না, কারণ আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলাম না, কিন্তু আমার আগের যারা বলে গেছে, যারা তার বন্ধু ছিলেন, আত্মীয় ছিলেন, সহকর্মী ছিলেন, তাদের বর্ণনায় আমরা দেখতে পাই যে নির্ভীক, দৃঢ়প্রত্যয়ী, আত্মবিশ্বাসী, সত্যবাদী একটি মানুষ, এবং এমন মানুষের সংখ্যা আজকাল খুব বেশি পাওয়া যায় না। আমার ভেবে অবাক লাগছে যে তার নিজের পরিবার এবং তার শ্বশুর পরিবার সকলকে যখন অন্তরের করা হয়েছে, ক্যাপ্টেন হারুন রশিদ চৌধুরীর জন্য, যাতে তাকে ফিরিয়ে আনা যায় অথবা গ্রেফতার করা যায়, সে সময়ে বাইরে বেরিয়ে এসে কোন সাহসে একটি মানুষ তার পিস্তল চেয়ে বসে মিলিটারির কাছে, যে মিলিটারি তখন একটি দখলদার বাহিনী, হানাদার বাহিনী, এবং এদেশের সকল স্বাধীনতাকামী মানুষকে, বাঙালিত্বকে নিশ্চিহ্ন করবার জন্য একাত্ম হয়ে তারা এখানে জমায়েত হয়েছিল এবং প্রায় সম্পূর্ণ করে এসেছিল তাদের কাজ। কিন্তু বাঙালির নির্ভীকতার জন্য, তার ভাষার প্রতি দরদের জন্য, তার মাতৃভূমির প্রতি নিষ্ঠার জন্য এটি সম্ভব হয়নি। এবং সেই যুদ্ধের সৈনিক এবং শহীদ আমাদের গর্বের নুরুল আমিন খান। রশিদ হায়দার একটি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা সকলে বড় বড় চাকরিতে যখন ছিলাম, আমরা সরকারে সম্পৃক্ত ছিলাম, এখনো আমাদের উত্তরসূরিরা আছেন, আমরা কি করেছি তাদের জন্য। আসলে অবনত মস্তকে স্বীকার করতে হয় যে আমরা কিছুই করতে পারিনি। কথা উঠেছে, আমি মনে করি আমরা আপনজন গোষ্ঠীর যারা আছি এই বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে নিয়ে এর জন্য একটি দীর্ঘস্থায়ী কোনো কিছু করা যায় কিনা সেই জন্য ভাবনা করে, প্রয়োজন হলে আমাদের হাত, মাথা এবং পকেট একসঙ্গে করে কাজ করে কিছু যদি আমরা করতে পারি। তবে আমার ভালো লাগছে এই কথা ভেবে যে আমরা যখন এই ব্যায়াম করি, আমি এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলাম। কারণ জমিটি আমরা দিয়েছি, 6 বিঘা জমি ঢাকার কেন্দ্রস্থলে, এটি অনেকেই নিতে চেয়েছিলেন, আমি তখন তা দিই। এবং এখানে যখন কথা ওঠে, সেই হলটি আমরা নুরুল আমিন খানের নামে রেখেছি, কাজে আমরা কিছু করিনি এটা বলা যাবে না। আমরা আমাদের নিজস্ব যে ভবন, এটি তৈরি হয়েছে 1991 সনের পরের থেকে শুরু হয়ে আজকে একটি পরিপূর্ণ অবয়ব এবং রূপ লাভ করেছে। এখানে বিদ্যা চর্চা হয়, এখানে বিভিন্ন সার্ভিস সম্বন্ধে আলোচনা হয়, উন্নততর শিক্ষা ব্যবস্থার জন্য এখানে বন্দোবস্ত রয়েছে। সেখানে একটি প্রধান হল নুরুল আমিন খানের, এটি ভেবে আমার নিজেরই গর্ব লাগছে, এবং যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম, আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের কনিষ্ঠ সহকারী বৃন্দ, এবং কারো প্রয়োজনায় নয়, আমরা নিজেদের তাগিদে এটি করেছি। এটি আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস। তবে আরো অনেক কিছু করার প্রয়োজন আছে। আমরা স্কলারশিপের প্রবর্তন করেছি। আমি মনে করি তার মতো মানুষ আমাদের বাঙালি সমাজের জন্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কারণ আমাদের শত্রু সংখ্যা শেষ হয়ে গেছে, এটি চিন্তা করা বাতুলতা। বাঙালির শত্রুর অভাব হয়নি। যেমন এখানে বিনা পরিচর্যায় ঘাস এবং আঘাতে জন্মায়, তেমনি ভাবে এখানে স্বাধীনতার শত্রুরাও জন্মগ্রহণ করে।
এটি আমাদের মনে রাখতে হবে এবং তার বিরুদ্ধে আমাদের মানসিক গঠন করতে হবে। কারণ আমরা তো নিরস্ত্র মানুষ, আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শিখিনি। এটি আমাদের অনেকে দুর্বলতা বলেন, আমি মনে করি এটি আমাদের প্রচন্ড শক্তি। আমরা কলম দিয়ে ব্যবহার করি এবং কলমের ভাষায় কথা বলি, তার ফলে অনেক কিছু দীর্ঘস্থায়ী আমরা করতে পারি এবং পারব বলে আমার বিশ্বাস। নুরুল আমিন আমাদের সেই চেতনার একটি ভাষ্য প্রদীপ হয়ে থাকুন, এই আশা করে আমি বিদায় নিচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত কর্মবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার স্নেহভাজন সাহেবকে কথা দিয়েছিলাম যে আজকের এই আলোচনার জন্য লিখিত একটি বক্তব্য দেবো, যেটি পরে হয়তো ছাপা যেতে পারে। সেটি আর শেষ হয় নাই, কিন্তু আমি শুরু করেছিলাম এইভাবে: আমার বন্ধু, আমার গর্ব, শহীদ নুরুল আমিন খান। নুরুল আমিন খান সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন, অনেকের কাছে অনেকে ব্যক্তিগত অনেক কিছু বলেছেন। তার চারিত্রিক দৃঢ়তা, তার গুণাবলী, তার দেশপ্রেম, তার নৈতিকতা, তার সাহস, পাশাপাশি তার আরো অনেকগুলো রূপ ছিল, গুণাগুণ ছিল। আমরা 1961 সনের সিএসপির ব্যাচ, আমরা ছিলাম 11,011টি ছেলে। আজকে আমরা এখন বেঁচে আছি মোটে 4 জন। আমার মনে হয় সিভিল সার্ভিসে এত বড় সংখ্যক আর বোধহয় মৃত নেই। আমাদের সবচেয়ে এই ব্যাচেই বেশি মারা গেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম কিন্তু দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে গেছেন আমার এবং আমার ঘনিষ্ঠতম বন্ধু নুরুল আমিন খান। এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত বলার আগে আমি মাননীয় সভাপতি সাহেব একটু সময় নেব, মনে না করেন। অবশ্য অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, এর মধ্যে অনেক লম্বাও হয়ে গেছে আলোচনা। সেটি হলো, রশিদ হায়দার আমার একটি অত্যন্ত পুরনো ক্ষোভ এবং বুকের আগুন উস্কে দিয়ে গেছে। আমি বলবো যে রক্তক্ষরণ ঝরিয়ে গেছে। সেটি হলো, আমরা সবসময় অনেক আগে বিভিন্ন সময় আলোচনা করেছি যে আমাদের মুক্তিযুদ্ধের বেসামরিক কর্মকর্তাদের যে বিরাট একটা অবদান ছিল এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চরিত্র, এটি যে বিশাল একটি সার্থক জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধের শরীক আমরা সকলে বলবো সব অংশগ্রহণ করেছি। ওই কোটি কয়েক দেশদ্রোহী ছাড়া, তাদের বাদ দিয়ে আপামর জনসাধারণ। কিন্তু তার মধ্যে নেতৃত্ব কিন্তু দিয়েছি আমরা বেসামরিক প্রশাসনের বিরাট একটি অংশ। আপনারা তাকিয়ে দেখুন, 1971-এ চারদিকে বিভিন্ন জায়গায় যারা ঢাকা ছিলেন তারাও নুরুল আমিনের মতো, আবার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, জেলা সমূহে, সাব ডিভিশনে আমরা সকলেই কিন্তু আগে এগিয়ে গিয়েছি। এখানে মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর যারা আছেন, জিজ্ঞেস করুন। জেনারেল হারুন আছেন, উনি কাপ্তাইতে ছিলেন, আমি তখন রাঙামাটির ডেপুটি কমিশনার। আমাদের কিরকম আগে থেকেই আমরা কি ব্যবস্থা করেছিলাম এবং কি পরিমাণ চষে বেরিয়েছি মুক্তিযুদ্ধের জন্য, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে। সুযোগ পেয়েছেন সকলেই বলছেন। কিন্তু এই অবদান এবং আমাদের মধ্যে যারা শহীদ হয়েছেন বিশেষ করে, তাদের সম্পর্কে কোন সময় সেরকম আলোচনাও আসে না। এর একটি কারণ আমি মনে করি, কেউ কিছু মনে করবেন না, সেটি হলো মুক্তিযুদ্ধের থেকে এই মুক্তিযুদ্ধের যে সাফল্য, এটি অনেকেই ব্যক্তিগতভাবে হাইজ্যাক করার চেষ্টা করেছে। অমুকে বলেছেন আমি এটা করেছি, অমুকে বলেছেন এটা করেছি, কিন্তু আমরা সকলে মিলে যে করেছি, আমাদের সকলে পরিশ্রমের ফল, যোগফল যে স্বাধীনতা, সেইখানে আর আমরা থাকি না। আর আরেকটি কথা, রশিদ হায়দার থাকলে চলে গেছে, সে মনে করিয়ে দিতাম যে স্বাধীনতার পরে থেকে আমরা মুক্তিযোদ্ধারা কি বেসামরিক কি সামরিক
কিরকম প্রচন্ড চাপের মুখে ছিলাম, থেকেছি, আছি। চিন্তা করুন, প্রত্যেকে প্রতি পদে বিভিন্ন জায়গায় আমরা যখন স্বাধীনতার পরে এসেছি প্রথম 72-73 সালে আমাদের কত রকম ভাবে গালি দেওয়া হয়েছে। হাজী সাহেব, মুজিবনগরী, এগুলো তো এক সময় একটা দাঁড়িয়ে গেছিল। পরে আমরা রুখে দাঁড়ানোতে সকলে মিলে চেষ্টা করার ফলে যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, সেটি তখন এসছে এখন এতদিন পরে। আর তারই ফসল এই নুরুল আমিন খানের আজকের এই স্মৃতিসভা। আমরা সকলে মিলে আমাদের নিজেদের যেমন ক্ষোভ আছে, ব্যর্থতা আছে, এবং অবশ্যই আমি মনে করি আমার নিজের ভেতরেও মস্ত বড় অপরাধ বোধ আছে। কিছুদিন আগে, তাও প্রায় 2 বছর আগে হবে, আমি মিসেস হুমায়রা আমিনের সঙ্গে দেখা করতে গেছিলাম। উনি আমাকে স্পষ্টই বললেন, এবং সেদিন সত্যি আমারও কিছু বলার ছিল না। আপনারা তো আপনার বন্ধুর জন্য কিংবা আমাদের জন্য কিছু করেন না, আমরা যা কিছু করছি নিজেরাই, এর কোনো জবাব নেই। কিন্তু এটি সত্য নয় কি সেটা জাতিগত ভাবে আজকে দেখুন কত মুক্তিযোদ্ধা কেউ চালায়, কেউ ভিক্ষা করে, কেন হয়েছে অবস্থা? এটি যদি সকলে মিলে সমষ্টিগত ভাবে প্রথম থেকেই সকলে রুখে দাঁড়াতাম তাহলে এই অবস্থা হতো না। আমরা সামরিক, বেসামরিক এবং এই নিজেদের মধ্যে বিভাজন করে নানা রকম ভাবে নিজেরাই নষ্ট হয়েছি। যাই হোক, শহীদ নুরুল আমিন খানের কথা বলতে গিয়ে আমাদের অন্যান্য ব্যাচমেটদের কথা বলতে যাচ্ছিলাম। আমাদের ব্যাচের 11 জনের মধ্যে আমরা সকলে একসঙ্গেই গেছি সিভিল সার্ভিস একাডেমিতে। আমার সঙ্গে নুরুল আমিনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা, সখ্যতা গড়ে উঠেছিল নানা কারণে। দুজন একই ধরনের চিন্তা ভাবনা করতাম, কথাবার্তা বলতাম। তবে এটাও বলে রাখি যে উনি 1961 সালে সিভিল সার্ভিস একাডেমিতে 62 ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারিতে আমরা প্রথম ব্যাচ কালো ব্যাচ পরে খালি পায়ে ক্লাসে গেছি। তখন আগা আব্দুল হামিদ খান ছিলেন ডিরেক্টর। পশ্চিম পাকিস্তানিরা, অফিসাররা, আমাদের কলিগরা তো অবাক, এরা কারা? আমরা আগের দিন রাত্রে কালো ছাতা কিনে এনে আমার ঘরে বসে, নুরুল আমিনের ঘরে বসে আমরা মিলে সকলে, এই মাসুদ আহমেদ, আসাফুদ্দৌলা, নুরুল আমিন খান, নুরুল কাদের খান, সিরাজউদ্দিন, রফিকুল্লাহ চৌধুরী, সকলে মিলে প্রত্যেকে ব্যাচ বানিয়েছি কালো ব্যাচ 21 ফেব্রুয়ারি। উদ্দেশ্য ছিল যে এরা তো জানেই না, এবং সত্যি তাই। আমরা যখন ক্লাসরুমে গেলাম ওরা তো অবাক যে কি তোমরা কেন খালি হয়ে এসছো? আমাদের ডিরেক্টর সাহেব জিজ্ঞেস করলেন, ব্যাচ করেছো? কিন্তু যেহেতু আগা আব্দুল হামিদ খান ছিলেন ওই বলেই তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই, কোনো রেফারেন্সও করেন নাই। আমরা বুঝিয়ে বলেছিলাম যে এই 21 ফেব্রুয়ারির এই মর্ম, এবং আমরা জাতিগত ভাবে সকলে এটি পালন করি। আমাদের চাকরি থাক না থাক আমরা এটি পালন করব। এবং আরেকটি আমাদের জন্য সুখের ব্যাপার ছিল যে 1961 সালের ব্যাচে আমরা প্রায় সকলে মেরিট কোটাতে গেছি। তার ফলে আমরা ওয়েস্ট পাকিস্তানিদের উপরেই থাকতাম। আর আরো একটি জিনিস, মানে একটু পার্শ্ব বলি, যে আমাদের ব্যাচে বোধ হয় সবচাইতে বেশি সুদর্শন অফিসার ছিলেন 3 জন। তো 3 নাম দিয়েছিলাম নাক, নুক, নিক। নাক হচ্ছে নুরুল আমিন খান, হচ্ছে নুরুল কাদের খান, আর নিক হলো নুরুল ইসলাম খান। 3 জনই টকটকে লাল রং, দেখতে দারুণ সুন্দর, সবাই হ্যান্ডসাম। এর মধ্যে অবশ্য নুরুল কাদের খান একটু বেশি তুখর ছিল, সেটা অন্য কথা। তুই কি করলি, গল্পটা ঠেকাতে পারলি না, এই ধরনের আমাদের সব ইয়ে ছিল। আমরা এই যে অন্যান্য যারা সকলেই মিলে এমন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছিলাম, পরবর্তীকালে আমরা ওই নুরুল আমিন খানের সঙ্গে আমরা দুজন বিশেষ করে লাহোর ঘুরে বেড়াতাম। পুরনো শহর গেছি, বিভিন্ন জায়গায় গেছি, নানা রকম গল্প গুজব করতাম, বেড়াতাম। আর নুরুল আমিন খান তখনও বিয়ে করে নাই। ট্রেনিং এর পরে আমরা সেটেলমেন্ট ট্রেনিং এর জন্য আমাদের পাঠানো হলো গুমদুমে। গুমদুম হলো বার্মার বর্ডারে, এই যে রামুর কাছে, কক্সবাজার হয়ে যেতে হয়। সেই গুমদুমে সেটেলমেন্ট ট্রেনিং এর সময় ওখান থেকেও আমরা মাঝে মাঝে ওই চম্পট দিলে দুজন একসঙ্গে BITCH লিখেছে। আসলে সে বলেছে যে সেটা মাস্কো বিচ বলে একটা গাড়ি ছিল তখন রাশান। এই এম বিচ গাড়ি এটা কেমন হবে,
কি ধরনের হবে, ঢাকায় আমাকে সব খোঁজ নিয়ে এটা রিসেল ভ্যালু আছে কিনা, এটা চলে কত, কিভাবে সমস্ত খবর নিয়ে আমাকে বলবি, সেভাবে এ ধরনের একটা সক্ষমতা বরাবরই ছিল। আর নুরুল আমিনের চারিত্রিক যে দৃঢ়তার কথা, এটা আমরা সবসময় আমি লক্ষ্য করেছি। আমি বলবো, আমি গর্ব করেই বলবো, যেটা প্রথমেই বলেছি নুরুল আমিন আমার গর্ব বন্ধু বলে, এবং সেটি হলো যে সে, আমি অনেক সময় লক্ষ্য করেছি যে আমি ছোটখাটো বিষয়ে অনেক সময় অনেক কম্প্রোমাইজ করেছি। কম্প্রোমাইজ করে চলতে গিয়ে পরে দেখেছি তাতে ভালো হয় না, ক্ষতি হয়। নুরুল আমিন কখনো করেনি, তার জন্য সুপ্রিম প্রাইজ দিয়েছে, কিন্তু প্রাইজ দিলেও আজকে যে আসনে আমরা তাকে তুলেছি, শহীদ নুরুল আমিন, যার জন্য আমরা জাতি হিসেবে আমরা সকলে, তার কলিগরা, আপনারা সকলে সবাই গর্ববোধ করছি। এবং দেরিতে হলেও আমরা যে চেষ্টা করছি যে এখন যদি কিছু করা যায়, একটা যেমন মোহাম্মদ হক সাহেব প্রস্তাব দিলেন, এখানে সামনে একটা প্লাক, একটা ছোট জিনিস, কিন্তু তার সঙ্গে যদি একটা কোনো প্রতিষ্ঠান আরো গড়ে তোলা যায়, এই সঙ্গে আমি এই কথা বলবো যে আমাদের আরো যারা আছেন তাদের সম্পর্কেও কিন্তু তাদের পরিবারেও কিন্তু খুব ক্ষোভ আছে। শহীদ শামসুদ্দিনের পরিবারে প্রচন্ড ক্ষোভ ছিল, আমি দেখেছি। শহীদ শামসুল হক খানের পরিবারের সাথে সেগুলো দিন, এবং আমরা তাদেরকে, শহীদদের, শুধু শহীদদের না, তাদের আশেপাশে, আমি স্মরণ করছি এখানে আমার বন্ধু আইবুর রহমান সাহেব আছেন, শাহ ফরিদ আছেন, তারপরে রেজাউল হায়াত ছিলেন, এবং আরো আমার বন্ধু আবু হাসান ইউসুফ মারা গেছেন, এবং এরা যারা কারারুদ্ধ হয়েছিলেন, কেন কারারুদ্ধ হয়েছিলেন? তারা তো শহীদ না হয়েও যেভাবে কারাভোগ করেছে, যেভাবে অত্যাচারিত হয়েছেন, তাদেরও তো সম্মানিত করা দরকার, তারপরে অন্যান্য আরো যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদের সম্পর্কে আমরা যদি লিপিবদ্ধ করি যে কিভাবে আমরা তাদেরকে সম্মানিত করতে পারি, সে সমস্ত। অনেকদিন আগে আমার মনে আছে, আমি তখন জেনারেল আতাউর গনি ওসমানীকে বলেছিলাম যে স্যার, আপনারা তো সামরিক বাহিনীর সকলের জন্যই বিভিন্ন অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন, খেতাব দিয়েছেন, আমাদের যারা শহীদ হলেন কিংবা আমাদের যারা বীরত্ব দেখিয়েছেন, বিভিন্ন ভাবে অবদান রেখেছেন, তাদের কথা তো স্মরণ করেন না। আপনি চিন্তা করে দেখুন, আমাদের মধ্যে এই যে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা পদক প্রতি বছর দেওয়া হয় সরকারি ভাবে, আমরা কয়বার কেউ নমিনেটেড হয়েছি? আমরা আমাদের অবদান কারণ, কিন্তু কত যদু মধু শ্যাম, আমি বলবো একেবারে আগের লোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না, তাদেরকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জার কথা কি হতে পারে? আমি ধরে নিচ্ছি ঠিক আছে, যে সরকার দিয়েছে তারা স্বাধীনতা বিরোধী সরকারই ছিল। এখন স্মৃতি মিলনায়তনে দাঁড়িয়ে আজকে নুরুল আমিনের সম্পর্কে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমার কি আনন্দ হচ্ছে সেটা বলার মতো নয়। শহীদ নুরুল আমিন আসলে ছিলেন আমার বাল্যকালের, মানে বাল্যকালের বলা যায়। বন্ধু কথাটা আমি বড় তাড়াতাড়ি ব্যবহার করে ফেলি, কিন্তু আমার সহচর ছিল। আমরা সেই সময় এক জায়গায় থাকতাম, এবং গোটা পরিবার, ওর মা, বাবা, ভাই, বোনের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। এবং আমরা তখন যে বয়সে ছিলাম, সেই বয়সে ইয়েটা হয়, সেটা গড়ে ওঠে, সেটা একটা আলাদা। নুরুল আমিন আমার বয়সে 2 বছরের মতো বড় ছিল। একটি পর্ব ছিল আমাদের কুমিল্লাতে প্রথম দেখা। কুমিল্লার পর্ব শেষ করে নুরুল আমিনরা হঠাৎ চলে আসে ঢাকায় এসে ওরা ব্যাংকিং ইনস্টিটিউটে থাকতো, সেই বাড়িতে আমি নুরুল আমিন তখন একটা কলেজ স্কুলে পড়ে, এরপরে এখানে ম্যাট্রিক পাস করেছে। এরপরে আবার আমার ভাসমান জীবন, আমি এলো ভাবে চলতাম, যার ফলে হয়েছে কি আমি এই ভাসমান জীবনে ঘুরতে ঘুরতে চট্টগ্রামে একদিন আবিষ্কার করে নুরুল আমিন। নুরুল আমিন তখন পড়াতে গেছে কমার্স কলেজে, এবং সেখানে আমরা আবার নতুন করে একটা নতুন পুরোনো দিনের স্মৃতি এবং সব মিলিয়ে আমরা আসলে অনেক স্বপ্ন দেখতাম। নুরুল আমিন আমার সঙ্গে কেন জানি না, ও এমনিতে খুব দারুণ ছিল, ওর চারিত্রিক দৃঢ়তা ছিল সব রকমের, কিন্তু ওর এই জিনিসগুলোর মধ্যে ওর খুব একটা স্বপ্নের ব্যাপারও ছিল, এবং সেটা হচ্ছে খুব দৃঢ় মানসিকতা, সততা, নিষ্ঠা, এইসবের ওর ভেতরে ছিল চারিত্রিক। যার ফলে ওর সঙ্গে আমার এই যে সম্পর্কগুলো,
তো আমি আজকে এখানে এসেছিলাম, আসলে ওর পরিবারের সবার কথা বলা হচ্ছে, তো পরিবারের একজন আমিও নিজেকে মনে করি, কারণ ওর মা বাবা ভাই বোন যারা অনেকে মারা গেছেন, সবাইকে আমি ছোটবেলা থেকে দেখেছি, ওদের বাড়িতে আসা যাওয়া, ওর মা পরিষ্কার করতেন আমাদের। তো এইসব নিয়ে দেখেছি আমি। এর পরবর্তীকালে এই যে চট্টগ্রাম থেকে পরে ওর সঙ্গে আমার বিচ্ছিন্ন হয়ে গেল, মানে ও তখন সিএসএস পরীক্ষা দিল, সিএসপি হয়ে গেল, সিএসপি হয়ে পড়লো। ও একটা আমাকে কথা বলেছিল আমার যেখানে পোস্টিং হবে, সেই পোস্টিং এর প্রথম পোস্টিং এ যেখানে হবে সেখানে আমরা একসঙ্গে থাকবো, আমার সঙ্গে থাকবো। তো এরপরে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে, এর পরবর্তীকালে আমি আর নুরুল আমিনের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি কখনো। আর বহুকাল পরে আমি একবার নুরুল আমিনের যেখানে প্রথম পোস্টিং হয়েছিল সেখানে সাতক্ষীরাতে গেছিলাম একটা কাজে, যে সাতক্ষীরাতে এসডিওর বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে আমার হঠাৎ একদম শিউরে উঠলাম, আমার রং খুব শিউরে উঠেছে যে নুরুল আমিন তো এই বাড়িতেই ছিল। নুরুল আমিন কোথায় ছিল, সে যে তৎকালীন এই স্বাধীনতা পরবর্তী সময় যে এসডিও সাহেব ছিলেন, তিনি আমাদের খুব সম্মান করলেন এবং আন্তর্জাতিক করলেন, করে উনি দেখা যাচ্ছে নুরুল আমিন সাহেবকে উনি স্মরণ করতে পারবেন না তেমন। যাই হোক, সেই সব ব্যাপার অন্য। তো আজকে আমি এসেছিলাম এখানে শুনতে, কারণ আমার একটা বিরাট গ্যাপ চলে গেছে। 61 সালের পর থেকে আর নুরুল আমিনের সঙ্গে আমার দেখা গেছে, কিন্তু নুরুল আমিন আমার চিন্তার ভেতরে সবসময় ঘোরাফেরা করে। আমি ছিলাম প্রবাসী, দীর্ঘকাল প্রবাসী ছিলাম, নুরুল আমিনের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু প্রবাসী থেকেও আমার সবসময় মনে হতো নুরুল আমিনের কথা, মনে হতো নুরুল আমিন কি করছে, কোথায় আছে, নিশ্চয়ই সিএসপি যখন হয়েছে তখন একটা বড় জায়গায় আছে, এবং শুনলাম সে একটা পোস্টিং আছে। এইসব মাঝে মাঝে ওগুলো খবর পেলাম, বুকটা সত্যি বড় হয়ে গেল। আমার ছোটবেলার সেই সহজ সেই বন্ধুটি সে কত বড় হয়েছিল, কত বড় মাপের মানুষ, এবং আজকে তার নামে একটি স্মৃতি। আচ্ছা, এর পরবর্তীকালে হচ্ছে স্বাধীনতা পরবর্তীকালে আমি যখন এখানে ঢাকায় ফিরে আসি, ঢাকায় ফিরে এসে ঘটনাচক্রে আমার সঙ্গে নুরুল আমিনের খোঁজ করছিলাম। খোঁজ করতে করতে বিবাহিত, এটা শুনেছি, সব শুনেছি। তারপর আমার সঙ্গে ছোট ভাই সাইফুল আমিন, ওর সঙ্গে আমার দেখা আকস্মিকভাবে দেখা, তারপরে কথাবার্তা হয়েছে, তারপর ওর কাছে খবরাখবর, তারপর ও ম্যানচেস্টারে ছিল, বিভিন্ন জায়গায় পোস্টিং, ওই মাঝে মধ্যে দেখা হয়েছে এই ধরনের। তো মানে ওর কাছে শুনে, কিন্তু আমি সবসময় নুরুল আমিনের স্ত্রী এবং পুত্র কন্যার খোঁজ করি। চলে গেছে আমাদের রশিদ হায়দার একটা বড় কাজ করেছে। কিছু লোক আসলে পুণ্যের কাজ করে। রশিদ হায়দারের ক্ষোভের সঙ্গে বলেছে, যে ক্ষোভটা প্রকাশ করলেন হোসেন তৌফিক ইমাম বা অন্য অনেকে, এবং মোকাম্মেল সাহেবও বলে গেলেন একটা জিনিস, অনেক কিছু করাচ্ছে। নুরুল আমিনের আজকে এত বছর লাগলো নুরুল আমিনকে লাইন লাইটে এসে নুরুল আমিনের আলোচনা। নুরুল আমিন সম্পর্কে আমি সবসময় চিন্তা করতাম যে কেউ বলার নেই, কেউ কিছু বলার নেই, অথচ নুরুল আমিনের বন্ধু বান্ধব আমি শুনলাম, তাদের সঙ্গে আমি অনেকের সঙ্গে পরিচিত হয়েছি পরবর্তীকালে। কিছু নেই, আমার বুক ভেঙে একটা এসেছিল, দীর্ঘশ্বাস পড়েছে। তো এই যে নুরুল আমিন আমাদের জীবনে একটা গর্ব বললে বোধহয় কম বলা হয়, আরো কিছু আমাদের জীবনের অস্তিত্বের একটা বিশাল অংশ, কারণ বলেছেন সেটা আমাদের স্পর্শ করে গেছে। তো আমার বক্তব্য শেষ করছি। আমি সবাই আপনাদের সবাইকে আমার পরবর্তী আমার বন্ধু শহীদ নুরুল আমিনের স্মৃতিতে এই সুযোগে আপনাদের সামনে যে উপস্থিত হতে পারেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। সবাইকে ধন্যবাদ। আমার পরিচয় খুব অল্প দিনে, উনি যখন বায়োমেট্রিকের কর্মরত ছিলেন একবার আমি রাষ্ট্রজীবিত, তারপর থেকে নুরুল আমিন খান যতবারই ঢাকায় এসেছেন প্রত্যেকবার আমার সঙ্গে দেখা করতে, ওই স্বল্প সময়ের সাক্ষাতে কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। যেটা আমি দেখেছিলাম তার মধ্যে, যেটা খালেদ সাহেব করে গেছেন, যে দৃঢ় প্রত্যয় এবং সাহস, এবং তার আলোচনা যে জিনিসগুলো প্রতিপ্রান্ত হতো সেগুলো হচ্ছে যে একটা দেশের সেবার ব্রত, জনসেবার ব্রত, এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুতি এবং তার সঙ্গে শেষ দেখা 1967 সালে। তারপর আমি পাকিস্তান সরকারের চাকরি 1971 সালের মে মাসে শুনলাম যে তাকে ধরে নিয়ে গেছে, এবং তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং তার শেষ দিনগুলো কিভাবে কেটেছিল আজকে শুনলাম। একটা কথা বলার প্রয়োজন, কিন্তু অনেকে বলে গেছে, আমি মনে করি যে রিপিট করা যায়, যে
দশকে 60-এর দশকে আমরা এদেশ থেকে যারা দেশসেবার ব্রত নিয়ে জনসেবার ব্রত নিয়ে সরকারি কার্যে করেছিলাম তাদের মধ্যে অনেকেই 71 সালের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে ঝাঁপিয়ে পড়েছে। তাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, হাবিবুর রহমান আছেন, রফিকুল ইমাম আছেন, মহিউদ্দিন আছেন, রেজাউল হায়াত আছেন, শাহ ফরিদ আছেন এবং অনেকেই যারা আজকে এখানে নেই, তাদের মধ্যে অন্যতম জনাব নুরুল আমিন খান। তাদের কথা আমাদের আজকে বিশেষ করে মনে হচ্ছে এবং যে কারণে আজকের এই অনুষ্ঠান এবং তাদের সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে তাদের সম্বন্ধে কোনো সম্মাননার ব্যবস্থা কিংবা কোনো স্বীকৃতির ব্যবস্থা হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। যে কথাটা অনেকে বললেন, বিশেষ করে তৌফিক ইমাম, ফকিরুল্লাহ চৌধুরী বললেন, এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। সেই জন্য আমি মনে করি যে আজকের এই যে দিনটি, আজকের এই যে অনুষ্ঠানটি উদ্যোগ নেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে যারা নুরুল আমিন খানের পরিবারের সদস্যবৃন্দ, তারা সত্যি আমাদের ধন্যবাদ। তারা আমাদেরকে আমাদের একটি কথা স্মরণ করিয়ে দিলেন, এই জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে যেটা আমাদের স্মরণ করিয়ে দিলেন সেটা যাতে আমরা ভুলে না যাই সে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মোটামুটি আমি সময় নুরুল আমিন খান উপসচিব ডেপুটি সেক্রেটারি হিসেবে তার সঙ্গে প্রত্যক্ষভাবে দৈনন্দিন কাজ করার সৌভাগ্যবান হয়েছিল। আমি তাকে তার কর্মনিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা, ন্যায় বিচারের প্রতি তার এই অকুণ্ঠ বিশ্বস্ততা, এটা অতি বিরল হিসাবে আমার সিনিয়র হল, আমি তাকে শ্রদ্ধা করতাম এবং তার গুণে আমি একজন তাই পুনরুক্ত ছিলাম। 32 সাল বোধহয় কিছু পরে আসেন, তখন প্রথমে নুরুল ইসলাম সাহেব ছিলেন সচিব। তিনিও তার একজন শুভাকাঙ্ক্ষীর মধ্যে অন্যতম ছিলেন। নুরুল আমিন কিন্তু আমার বা আমার পরিবারের সম্পর্ক নুরুল আমিন এই আমার সঙ্গে কর্মসূত্রে পরিচয়ের আগ থেকে তার পরিবারের সঙ্গে সম্পর্ক তাদেরকেও স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 71 সালের কথা উঠেছে, আমরা বড় মানে আমাদের স্মৃতিটা খুবই কম, ভুলে যায়, শত্রুকেও ভুলে যায় সহজে। আমার যখন 71 সালে সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে 71 সালে এবং তার পরবর্তী কয়েক বছর আমি সরকারি চাকরিতে ছিলাম না, কিন্তু খোঁজ পেতাম। 71 সালে যখন বন্ধু বান্ধবদের বা আগের সহকর্মীদের, পরিচিতদের, প্রতিবেশীদের নথিপত্র আজকে 19দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, আজকে 7 বছর হয়ে গেল। এখনো সেই মহাযুদ্ধের সময় যারা এ ধরনের অত্যাচারে যারা অপরাধী ছিল তাদেরকে খোঁজা হচ্ছে, তাদের বিরুদ্ধে দলিল বের করা হচ্ছে, তাদের বিচার হচ্ছে। আর আমরা এমনই জাতি যারা আমাদের জন্য প্রদায়িত হলো, নির্ধারিত হলো, মূল্য, তাদের কোনো নথিপত্র, কাগজপত্র কোনো রাখা হলো না। আমাদের কোনো তালিকা আছে মুক্তিযুদ্ধে নিহত, সামরিক বেসামরিক, রাস্তাঘাট, মানে ছাত্র, শিক্ষক, চাষি, মজুর, আমরা ওই তালিকাটি করে অবশ্য আমাদের 72 সালের পরে এখানে নেই। আমার সুযোগ স্নেহের প্রার্থী তাদের মানে দুঃখ করে সমবেদনা জানাই। তারা তার সন্তানেরা যোগ্য সন্তানের কাজ করেছে, আমি তাদেরকে অভিনন্দন, অনেক ধন্যবাদ। শেষ পর্যায়ে এসে এবং আমি খুবই সংক্ষেপে আমার পরবর্তী ভাষণ দেওয়ার চেষ্টা করব এবং আমার অপারগতার কারণে আপনাদের সম্মতি পেলে আমি এখানে বসে কিছু বলার
আমি কিছু কিছু নোট নিয়ে এসেছি এবং সেই নোট থেকে মরহুম নুরুল আমিন সাহেবের চাকরি জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলতে পারব, যেটা আমার ধারণা ছিল না, জানা ছিল না। এবং যদি এখানে আসতে না হতাম তাহলে আমার চিরদিনই এটা আমার অজানা রয়ে যেত। আমি সভাপতি আসন গ্রহণ করেছি নুরুল আমিন ছোট ভাই এবং তার ছেলের অনুরোধ। তো আমাদের অনুযায়ী জানাল কবরিল মোহাম্মদ সাহেব উচিত ছিল এখানে বসা, কিন্তু ওনার ছিল ওনার মৃত্যুতে শোকে তিনি এখনো মুচ্ছমান। মরহুম নুরুল আমিন খান তদানীন্তন ইস্পাত সরকারের ডিপার্টমেন্ট অফ কমার্স ইন্ডাস্ট্রি, সিএনআই ডিপার্টমেন্ট বলা হতো, আমার সঙ্গে ডেপুটি সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। আমি 1967 সালে মাঝামাঝি থেকে 1969 সালে শেষ পর্যন্ত ওই পদে ছিলাম এবং এই পিরিয়ডের মধ্যে উনি প্রথম 1.5 বছর আমার সঙ্গে কাজ করেছেন। সেই সময় তখন আমার প্রায় 15 বছর আমি করেছি, 1912 সালে জয়েন করেছি, 15 বছর চাকরি হয়েছে আমার। এবং এর আগে আমি বছরখানেক ছিলাম শিক্ষা সচিব হিসেবে। তখনকার দিনে ডেপুটি সেক্রেটারি পাওয়াটা খুব একটা ভালো ছিল। ডেপুটি সেক্রেটারি ছিল তখন একটা সেক্রেটারিয়েটের একটা বড় স্তম্ভ। তো সেই দিক থেকে আমি বলবো যে আমি খুবই সৌভাগ্যবান ছিলাম। আমার ইস্ট পাকিস্তান সরকারের স্টেট বলতে পারি বেঁচে থাকলে নুরুল আমিন খান এবং আব্দুল্লাহ সাহেব চাকরির উচ্চ করে আমার দুর্ভাগ্য যে নুরুল আমিন খান কমার্স ইন্ডাস্ট্রি পার্টি বড় ডিপার্টমেন্ট ছিল। তখনকার দিনে প্রচলিত নিয়ম অনুযায়ী খুবই স্বল্প সংখ্যক দিয়ে আমাদের কাজ করে। আমি এবং 3 জন ডেপুটি সেক্রেটারি ছিল আমাদের কমার্স ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট টিম। কিছুদিন কারিগরের মতো ছিলেন ব্রাঞ্চ হিসাবে, তিনি কিছুদিন পরে চলে গেলেন নুরুল আমিন খান, আবু হানা এবং শামসুল খান তখন বয়স খুবই কম, মোটামুটি 5 বছর চাকরি করেছিলেন। এই সকল মধ্যে ছিল কাজ করবার উৎসাহ, উদ্দীপনা, শেখার প্রচুর আগ্রহ। সবাই আমার সঙ্গে ডাইরেক্ট ডিল করতেন এবং আমার দরজা ছিল সবসময় খোলা। কোনো সময় বা কোনো কাজে আমার সঙ্গে দেখা করার কোনো বাধা ছিল না, আলোচনা করতে পারত। তবে এটা আমি মনে করি যে গুড গভর্নেন্স একটি বড় শক্তি। আমি ওই এই দেখতাম যখন এরা আসতেন না নুরুল আমিন খান, তখন তার হাতে একটা করছে আমার এখন একটু আসতে লাগছে। সেটা হলো যে 50, 60 দশকে এবং 70 দশকের প্রথম দিকে যে সকল সেক্রেটারি আমার সঙ্গে কাজ করেছেন প্রায় 40-45 বছর আগে, তাদের সবার কথা আমি এখনো স্পষ্ট মনে করি। এমন 1972 সালে কাজ করেছে আমার সঙ্গে সেক্রেটারি ছিলেন হারুন রশিদ, ডক্টর আজিজুল ইসলাম এবং ডক্টর পরবর্তী পর্যায়ে যখন আমি সেক্রেটারি ইন্ডাস্ট্রি হিসাবে বাংলাদেশ সরকারের জয়েন করি, তখন কতজন ব্যক্তি ছিল, কে ছিল, আমরা এখন কিছু মনে করতে পারছি না। বলুন নুরুল আমিন চেহারাটা আমি খুব স্পষ্ট মনে করতে পারি, দেখি আমি পেরেছি ওনাকে। ওনার চুল ছিল ঝাঁকড়া ঝাঁকড়া এবং ভুরু ছিল খুব ভারী, আপনার বলি খুশি, দেখতে খুব সুন্দর ছিলেন। এই বাড়িটা কিনেছিল স্টাইলিশ ছিলেন, কাজটা খুব সুন্দর করে করতেন। একটা
ব্যাংকে যাওয়ার কিছুক্ষণ পর ঘরে খবর পেলাম যে আমার ছোট মেয়ে, আমি তো মেট্রোতে ছিলাম, উপর থেকে নিচে ছিটকে পড়ে গেছেন এবং আহত আঘাত পেয়েছেন, ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে। তখনকার দিনে সেক্রেটারি কোনো গাড়ি ছিল না, পাওয়া কোনো ইন্টারভেন্ট ছিল না। আমার নিজস্ব গাড়ি করে প্রস্তাব করে আমি ওখানে গিয়েছিলাম নুরুল্লাহকে সঙ্গে নিয়ে। তো তখনই আমি খোঁজ পর পেলাম এটা, আমি তারা গাড়িতে উঠে যাবো। তখন নুরুল্লাহ খান বললেন যে স্যার আপনি গাড়ি চালাবেন না, আমি আপনাকে গাড়ি করে পাশে পৌঁছে দিয়ে আসছি। আরেকটি ঘটনা আমি বলতে চাচ্ছি এবং এটা বলে আমার বক্তব্য শেষ করব। ঘটনাটি অবশ্য খুবই বেদনাদায়ক। এই পরিণতিতে আমি পাকিস্তান সিভিল সার্ভিসের কেরিয়ার চিরদিনের জন্য হারিয়েছিলাম। তবে আমার এখানে কোনো খেদ কিংবা ক্ষোভ নেই। ঘটনাটা ছিল এরকম, সেই সময় তৎকালীন রেগুলার ডিপার্টমেন্টের রেফারেন্স আসলো আমাদের কাছে যে বুড়িগঙ্গা নদীর পাড়ে একটি জমি রেগুলেশন করা হয়েছিল পাকিস্তান ন্যাশনাল তার নামে, যেখানে একটি অয়েল ডিপো তৈরি করা হয়। এই রেগুলেশন অর্ডার করবার পর তার এগেন্সটে অ্যাপিল করলেন একবার ছিল তিনি একটা কোল ডিপোর মালিক ওই জমি। রেগুলার ডিপার্টমেন্টে এই অ্যাপিলের ডেমনস্ট্রেট জন্য আমাদের মতামত চাই। আমি তখন নুরুল আমিনকে দেখে ফাইলটা আমাকে দিলাম, ষড়যন্ত্র তদন্ত করে একটা তো সেই সঙ্গে আমি ইয়েও করে দিলাম, ইনস্ট্রাকশন দিলাম, দেখেন আমাদের জন্য তেল এবং কয়লা দরকার, সেই জন্য উনি যেন চেষ্টা করেন দুটো পার্টিকেই কোন রকম অ্যাকোমোডেট করা যায় কিনা। দরকার মনে করলে পাশাপাশি জমি নিয়েও আমরা হয়তো দুটো পার্টিকে একসাথে নুরুল খান তখন দুটো পার্টিকে নোটিশ দিয়ে ষড়যন্ত্র তদন্ত করে একটা ডেট ফিক্স করে। যেদিন উনি যাবেন এবং আমি আমার কামরায় বসে আছি, হঠাৎ বললাম ঘরের মতো কামরা ফাইলটা আমার সঙ্গে ছড়িয়ে বললেন স্যার আমি যেতে পারবো না অন্য কাউকে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তবে উনি বললেন যে যখন উনি যাওয়ার জন্য তৈরি হচ্ছেন সেই সময় কোল ডিপোর মালিক তার কামরা তার সামনে একটি টাকার তোড়া দিয়ে বলেছেন যেন নুরুল আমিন খান তৎক্ষণাৎ সকালে ছুটি ফেলে দিলেন, তাই কামরাটি বের করে দিলেন। তো এই পরিপ্রেক্ষিতে ওনার পক্ষে আর এই ঘটনা খাওয়া সম্ভব হবে না। তারপর শুনে আমি ওনাকে বললাম যে ঘটনাটা লিখে উনি দিলেন। সম্পূর্ণ ব্যাপারটা আমি তখন রেকর্ড করে ফাইল সহ চিফ সেক্রেটারি পাঠালেন, তার সিদ্ধান্তের জন্য আমার মতো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। সিদ্ধান্ত আসলো যে এই পরিপ্রেক্ষিতে আমাদের অয়েল ডিপোর পক্ষেই মতামত দেওয়া উচিত এবং সেইভাবেই আমরা রেগুলার ডিপার্টমেন্টে জানিয়ে দিলাম। এই ঘটনার কিছুদিন পর আমি ক্ষেত্রে এই ফল পেলাম, একজন তার থেকে বিমা করেছেন ছিলেন, আর্মির সঙ্গে বড় লোক ছিল এবং তিনি মন্ত্রীও ছিলেন। তিনি যেটা বললেন সেলফোন সেটা সরবরাহ করলো, আমি যেটা করেছি এটা অ্যাকশন জন্য আমার শাস্তি পেতে হবে। তখন আমাদের ছিলেন না, চলে গেছে না, তখন ছিলেন সরি, কিন্তু উনি এটা পর পেয়েছেন কিনা আমি ঠিক করতে পারবো করে দিই। ইতিমধ্যে আমি ইসলামাবাদে ট্রান্সফার হয়ে গেছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে এবং আমি যাবতীয় করেছি। যখনই আমি যেতাম দূরে তখনই আমি নিয়ে যেতাম আসতাম ভালোবাসা এবং সেই ভিজিট ছিল আমার ডিসেম্বর মাসে 1969 সালে প্রথম দিকে ইম্পোর্ট পলিসি মিটিং যাওয়ার জন্য। ওখানে পৌঁছার পর তখন আলিমুল ইসলাম ছিলেন সেক্রেটারি, উনি আমার প্রসাদ নোটিশ জারি করে আন্ডার মার্শাল ল
ছিল খুবই আনএক্সপেক্টেড এবং আকস্মিক শপিং। যাই হোক আমি পরদিন চলে আসি। 7 দিন পর জন্ম ইসলাম সাহেব যখন ঢাকায় আসি পড়ে, তো তখন আপনি বললেন যে আমি ফিরে আসার সঙ্গে সঙ্গে আমি তৎপর পেয়েছিলেন ইসলাম থেকে, করাচি থেকে আমার এক বন্ধু ছিলেন মাসুদ নবী নূর, উনি কমিশনার করাচি ছিলেন। উনি বললেন যে একটি পার্টিতে উনি একজন বাঙালি ভদ্রলোক যিনি পার্টির পার্টি গ্লোবাল বলতে শুনেছেন, আমি বলছি ইসলামকে 63-তে ঢুকিয়ে দিয়ে এসেছি। তো মাসুদ নবী বললেন, ভাইকে বললেন যে তখন উল্লেখ করা ছিল না। এবং এরপর আমি তারপরে চাকরি অপরিচিত হয়ে গিয়েছিলাম। তো এরপর মরহুম আলমের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, দেখা হয়নি। তবে একটি ঘটনা এখনো মনে পড়ে, 1971 সালে মে মাসের দিকে মাঝামাঝি হবে, আমি তখন মতিঝিলে বসি এবং কিছুক্ষণের জন্য আমি ফখরুদ্দিন মাহমুদ ছিলেন চেয়ারম্যান, তার ওখানে গিয়েছিলাম দেখা করতে। ফিরে এসে আমি শুনলাম যে নুরুল আমিন খান মল্লিক ফোন করেছিলেন, কিন্তু কোনো ফোন নাম্বার পেয়ে যাননি, দেখে যাননি কিংবা কোনো মেসেজ দেননি। আমি তো আশ্চর্য হলাম, ভাবলাম জরুরি বিষয় করে নিশ্চয়ই আমার ফোন করবেন, কিন্তু সে সুযোগ হয়নি, এই ফোন আসেনি। কেন কিন্তু আমাকে ফোন করেছে তা আমি জানতে পারবো না কোনোদিন। আমি কথা বলে আমার বক্তব্য শেষ করছি, তবে শেষ করার আগে আমি ধন্যবাদ দিচ্ছি এই উদ্যোক্তাদের যারা আমাকে সুযোগ দিয়েছেন, সত্যি করে আমাকে পার্সোনালি সুযোগ দিয়েছেন। ভালো করে চিন্তা আমি তার সঙ্গে কাজ করেছি, আমার সাথে কাজ করেছেন, কিন্তু বহু কথা জানতে পারিনি। তবে এখানে এসে আমি ছেড়ে জানতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের নুরুল আমিন খানের পুত্র, যখন নুরুল আমিন খান হারিয়ে যান তখন তার বয়স ছিল 4 বছর। আজকের শাহেদ আমিন তামিম, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বক্তব্য রেখে অনুষ্ঠান শেষ করবার জন্য থেকে আপনাদের সকলকে শত ব্যস্ততার মাঝেও এখানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের স্মরণ সভার প্রধান অতিথি এবং সকল বক্তাগণকে। আমার আরেকটা কথা আছে, আমাদের সবার একটাই দাবি আপনাদের সবার কাছে, আমাদের জন্য আপনারা কিছু করতে পারেন বা না পারেন, অন্তত আল বদর আল শামস রাজাকারদের বিচার করার ব্যবস্থা করেন। এবং আপনাদেরকে আমি এখন চা পানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।